আমার সাথে কথা বলতে চাইলো, তাও বলতে পারলো না। শেষ কিছু কথা বলার জন্য আমার অনেকবার ফোন দিছে, কিন্তু আমি ফোনটা, ওই যে অভিমান আমার ভিতরে ছিল, ও অভিমানের কারণে আমি ফোনটা রিসিভ করতাম না। আমাদের গ্রামে একটা ছেলে ছিল, পাশাপাশি রাস্তা দিয়ে যাতায়াত করতাম, আমাকে দেখতো। একদিন আমাকে ডাইকা অনেক ধরনের কথা জিজ্ঞেস করছে। তো ওই ছেলেটা সাথে আমার পরিচয় হওয়ার পরে দেওয়া মাঝে মধ্যে ফোন দেয়, ভালো মন্দ কথা বলে, এইভাবে মায়া কাজ করা শুরু হইলো। এরকম কথা বলছি মনে হয় 7 থেকে 8 মাস। মাঝখানে আমার চাচাতো ভাইদের সাথে আমাদের শত্রুতা ছিল জায়গা জমি নিয়ে। পরে দেয়া জ্যাঠু ভাই আছে, উনি আবার কি করছে, উনি বলে যে আমি যার সাথে আমার রিলেশন তার সাথে আমার খারাপ সম্পর্ক আছে, আমার নামে এরকম বদনাম রটাইতো। মানুষগুলা সবাই গোলে অনেক ধরনের কথা বলে, এগুলো আমি নিতে পারিনি, কিছু করলাম না। আমার নামে কেন এত কিছু বলতেছে, ওগুলা নিতে না পারে আমি কি করছি, আমার ঘরের থেকে, আমার আম্মা ছিল না, আমি ঘরের থেকে কেরাসিন নিছি, নিয়া হাতে গ্যাস লাইট নিছি, নিয়া আমি ঘরের থেকে একটু দূরে যায় নিজের গায়ে নিজে কেরাসিন দিছি, ধরাই দিছি। যখন লাগাই দিছি, আমার সামনে থেকে কে আসছে জানি না, এসে আমার সামনে পুষ্কুনি ছিল, ওই পুষ্কুনিতে আমার ধাক্কা দিয়ে ফালাই দিছে। কিন্তু আমার যে পিছনের সাইড ওগুলা পুড়ে গেছে, আমার পিঠ পুষছে আর রান পিছনের, পায়ের দিকে। হ্যাঁ, পায়ের দিকে। 1.5-2 মাস ঘাওটা ছিল, এটা শুকাইতে 1.5-2 মাস লাগছে। যখন আপনার এই অবস্থা, তখন কি সে আপনাকে দেখতে এসেছিল? না, সে দেখতে আসলে তো মনে করেন যে আমার জ্যাঠু ভাই ওরা তো আরো করব, তার জন্য দেখতে আসে নাই, কিন্তু ফোনে অনেক কথা খবর নিছে। হ্যাঁ, তো এরকম হয়েছে। পরে দেয়া আমারও এজেন্ট, আমি ওই ছেলেরই বিয়ে করব, ওর জন্য যখন আমার এত কিছু হয়েছে, দুজনের তরফ থেকে ছিল বিয়ে হবে। এক পর্যায়ে মনে করেন শ্বশুর, আমার ভাসুর, আমার মামা শ্বশুর, আমার আম্মা, আমার খালু, এরা নিয়ে বৈশা তোর বিয়ে হইলো। আমাদের বাসা ভাড়া করে আলাদা আমার স্বামী নিয়ে রাখলো, পাশাপাশি ছিলাম কিন্তু ওই বাড়িতে নেই। তো এখানে থাকলাম। এখন আমি সবসময় একা থাকি। আপনার স্বামী নিয়মিত আপনার সাথে থাকতো না? না, তো আমার তো একজন মানুষের দরকার আছে। তো আমি আমার বাচ্চা নিয়ে যদি সারাদিন থাকতে পারি, তাহলে তো আর ওই স্বামীর কথা অতটা মনে পড়বো না। এখন আমিও চাইতেছি যে আমার একটা বাবু হোক, ওরে নিয়ে আমি থাকবো। ওইখানে আমি বাবু নিলাম কেন, এটা নিয়ে আমার অনেক মারতো, বেবি হবে কেন এটা নিবে না, আমার এরকম মারামারি করে দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তাদের বাড়িতে যাব, ওইখানে থাকবো। আর আমি মেন বাড়িতে থাকবো। তো যাওয়ার পরে ওইখানে আমি যখন গেছি, তো ওইখানে আমার হাজবেন্ডও আসছে, আসার পরে আমার অনেক মারলো। এর মধ্যে আমার আম্মার কাছে খবর যায়, তো আমার আম্মা আসলো, আসার পরে দেয়া ওইখানে সবাই বসে একটা সিদ্ধান্ত নিল যে আমার আম্মার কাছে আমাকে রাখবে। আপনার মা আপনাকে নিয়ে চলে আসলো যেহেতু আপনি প্রেগন্যান্ট? হ্যাঁ, চলে আসার পরে ওইখানে কিছু জিনিস পাঠায় আমার আম্মার বাসায় আমার জন্য। তো আমার মেয়ে হওয়ার পরে দিয়া আমার হাজবেন্ড কোনো খোঁজ খবর নেয় না। আমার একটা বাচ্চা পালতে হইলে অনেক কিছু দরকার হয়, একটা বাচ্চার মানুষ করতে হইলে। তো আমার মেয়েটারে আমি পালতাম, মনে করেন ওই যে আমার আম্মার কাছ থেকে টাকা নিয়া, আমার বোন কাছ থেকে টাকা নিয়া, নিজে না খায়া টাকা জমা করে আমার মেয়েটারে আমি ডাক্তারি খরচ যেটা যেরকম লাগবো ওইরকম আমি করতেছি। তারপরে একবার আমার মেয়ে যখন 1.5 বছর হয়েছে, তখন টাইফয়েড হয়েছে, একদম অসুস্থ হয়ে গেছে, বিছনায় পড়ে গেছে। তো আমার হাজবেন্ড এরকম মানুষ, আমার মেয়ের পেছে এত টাকা যাইতেছে, আমার একটু খোঁজ খবর নিতেছে না। তাও বলতাছি, কিছু রিয়াকশন নাই তার। কিন্তু আমার ধারণা যে সে যেরকম হোক, আমি তার কাছেই জানি আমার আল্লাহ মরণটা দেয় তার সংসারে রেখেই। তো সে আমার কোনো কেয়ার করে না। আর আমার ওই যে 8 মাসের কথা বলে যে আমার এই বাড়িতে পাঠাইছে, এখন আমার মেয়ের 1.5 বছর হয়ে গেছে, আমার নেয় না। আর একটা ফ্যামিলির ভিতর হয় কি, আপনার বেশি দিন বাপের বাড়িতে থাকলে মানুষের গুরুত্ব কমে যায়, বোনদের, মাদের, সবারই গুরুত্ব কমে যায়। তো আমি ওইখানে কেউ বলতে পারি না যে আমি কতটা কষ্টে আছি। আমি ওইখানে সবার থেকে কথা শুনতে হয় যে সেইখানে থাকি। একটা মেয়ে, এটা তো সবাই জানে, একটা মেয়ের বাপের বাড়িতে 2-4 দিন আসলে তাদের দামটা থাকে, তার বেশি হয়ে গেলে তো আর কোনো দাম থাকে না। তো আমি তো অনেক দিন হয়ে গেছে আমি ওইখানে, তো আমার কেউ ওরকম ভাবে ভালো দেখে না, যে আমি যাই না কেন, এরকম একটা কিছু বোঝা হয়ে গেছে তাকে মাথার উপরে। তো আমার স্বামীও করতেছে যে আমার ওইখানে রাখবো, থাকলে থাকো, না থাকলে যাও। আমার মেয়ের বয়স হয়ে গেছে 2 বছর হওয়ার পরে এখন আমার আম্মার সাথে রাগারাগি হয়েছে, তাদের ঘাড়ের উপরে খাইতাছি। আমি এক পর্যায়ে রাগ করে আমি ঢাকা চলে যাই, জব করতেছিলাম। পরে আমার ওইখানে মন বসতো না, সারা জীবন যার পাশে থাকতে চাইছি সে নাই। আমি এখন
তার কারণেই আমি এখন মানে মানুষের সামনে কাজ করতে হয়, মানুষের সামনে মানে সামনে সামনে থাকতো একটা পুরুষ মানুষের, এরকম একটা মানে সারাদিন মাথার ভিতরে ওড়ে থাকতো। আর শুধু কান্না করতাম, শুধু সারাদিনে কান্না করতাম, কানতে কানতে আমি এক পর্যায়ে অসুস্থ হয়ে গেছি। 3 মাস পর আমার হাজবেন্ড আসছে আমার দেখতে। ও আমারে বাড়িতে যাইতে বলছি তারে যে আমাকে আলাদা বাসা নিয়ে দিলে আমি থাকবো, নইলে আমি যাব না এখানে। আমার হাজবেন্ডের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল, কথা কাটাকাটি হওয়ার পর গ্রামে চলে গেল। আমি আর সে ফোন দিলে আমি ফোন ধরি না। তারপরে দিয়ে আমি তো আমার ডিউটিতে ছিলাম, কিন্তু আমার ফোনটা আমার সাথে ছিল না। সেই দিন হঠাৎ করে মনে হইতেছিল, সকাল থেকেই মনে হচ্ছিল, খারাপ লাগতাছিল, সকাল থেকে আমার অনেক খারাপ লাগতাছিল, বারবার তার কথাই মনে হয়। এর মধ্যে দেয়া আমার বড় বোন আসছে 1টা বাজে, যে সীমা তোমার গ্রামে যাইতে হইব, কয় মা অসুস্থ, গ্রামে যাইতে হইব। আফা আবার কি করছে, আমার সরাই দিয়া আমি যেখানে কাজ করতাম সেইখানে স্যারেদেরকে বললো। তো আমি যখন আমার বাসা থেকে সবকিছু গোছায় গেছে গেটের সামনে নামছি, আমার বোনে তখন বললো যে তানহার আব্বু মারা গেছে। আমার মেয়ের নাম তানহা। তো কয় তানহার আব্বু মারা গেছে। এই কথা বলার পরে মনে হয় কি আমার উপর থেকে আসমানটা বাইঙা পড়ছে। আমি চুপ করে দাঁড়ায় রয়েছিলাম। দাঁড়া থেকে অনেকক্ষণ পরে আমি নিজের ভিতরে রাখতে পারি না, আমি রাস্তার ভিতরে পড়ে গেছি। রাস্তার ভিতরে পড়ে যায় যে আমার সাথে কথা বলতে চাইলো, তাও বলতে পারলো না। কি বলতে চাইছিল তাও আমি জানি না, কিন্তু এখন এই মানুষটাই আমার সাইডেই গেল গা। শেষ কিছু কথা বলার জন্য আমার অনেকবার ফোন দিছে, কিন্তু আমি ফোনটা, ওই যে অভিমান আমার ভিতরে ছিল, ও অভিমানের কারণে আমি ফোনটা রিসিভ করতাম না, ব্লক মারা দিছি। সব যে কোনো নাম্বার ফোন দিত ওইটাই ব্লক মারতাম আমি। তো আমার ওইখান থেকে আসার পরে আমার হাজবেন্ডের বাড়িতে এসে ওই কবরস্থানে যাওয়া হয়। ওইখান থেকে গেল, আমি ওই দেশে থাকি 2 বছর হয়েছে আমি দেশে থাকি। এখন মানে আমার স্বামীর থেকে যতটুকু কষ্ট পাইছি তো পাওয়া হয়ে গেছে। এখন আমি একটু নিজের জীবনটা আবার নিজে গোছাই নিতেছি। কিন্তু এর মধ্যে 2 বছর তালাকে আমি কোনো ফোন চালাইতাম না। ওই জামাইয়ের শোকটা এখন আমি কাটায় উঠাইতে পারতেছি না। আমার তো সবচেয়ে বড় কষ্ট লাগছে যে আমার জামাইরে আমি দেখিনি। মারা গেছে 8টা বাজে, খবর পাইছি 1:30টা বাজে, আর 2টা বাজে মাটি দিয়া ফালাইছে। তো এখানে আমার জন্য রাখে নাই। আমার ওই জিনিসটা আমার এখনো ফিল হচ্ছে যে আমি দেখি নাই আমার জামাইরে যে আমি এতটা ভালোবাসতাম। তো এই জিনিসটা আমি প্রকাশও করতে পারিনি কোনোদিন। আমার হাজবেন্ড তো এখন আর শুনবে না যে আমি তারে কতটুকু পরিমাণ ভালোবাসি, আর তার জন্য এখনো আমি মনে করেন একাই আছি। আজকে 5 বছর পড়ছে আমি একা আছি, শুধু আমার তার কথাই মনে। এখনো আমি মানে তার কথা মনে হইলে আমার মনে করে বুকটা ফাইটা যায়। কেন আমার সাথে এরকম হয়েছে? সে মারা গেছে, আমারে কি লেগা তুই এই দুনিয়াতে, আমারও নিয়ে যাইতো। আমি সবসময় এই জিনিসটা আমার এখনো হয়। তো আমার ওই লাইফটা গেল, আমার হাজবেন্ডের সাথে যা হয়েছে ওটা গেছে আমার লাইফে। তো আমার শেষের লাইফটা এখন বর্তমানে যে লাইফটা আছে, তো আমার যে জায়গা জমি নিয়ে আমার জ্যাঠো ভাইদের সাথে সমস্যা, তার ছেলে আমার ফোন নাম্বার পুরা এলাকাটা পুরা ছড়াই দিছে। প্রতিদিন একটা করে ফোন আসতো, আর আমি মানে অনেক ডিপ্রেশনে থাকতাম, এত ফোন আসে কেন আমার মোবাইলে। এখন আমি থানার আশ্রয় নিয়ে অভিযোগ করছি, আমি এটার কোনো মানে উপযুক্ত বিচার এখনো পাইতাছি না। আমি আমার মতো থাকি, আমার মতো খাই, আমি আমার মেয়ে নিয়ে আমি থাকি। দেখেন আমার বাবাও নাই, আমার ভাইও নাই। আমার স্বামী ছিল, সেও এই দুনিয়া ছাড়া চলে গেছে আমার রাইখা। কিন্তু আমার নামে যেগুলা ছড়াইছে শুধু একমাত্র জায়গা জমিনের জন্য। আমি তো একটা মানুষ, আমি বাঁচতে চাই আমার মেয়েটারে নিয়ে। আপনাকে কারণে, আপনাকে কথার কারণে আমার কোমর ছাড়েন না, চুলগুলার তাহলে আমি কাটটা ফেলাইছি। তো আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি যে কেউ সম্বন্ধে না যাই না, না শুন না, কোনো কথা বলবেন না। এই কথাতে আপনার একটা মানুষের জীবন নষ্ট হয়ে যায়, এই দুনিয়া ছাড়তে হয় তার। এখন আমার একটু ভালো থাকতে দেন, আমার মেয়েটা নিয়ে ভালো থাকি। আমার এরকম অবস্থা হয়ে যায় যে মানে আমি একলা থাকি, একলা মনে করেন সারাদিন রাত্রে ঘুম হয় না আমার। মানুষে কি বললো এগুলা, আমার হাজবেন্ড থাকলে খারাপ হোক ভালো হোক, থাকলে তো আর মানুষ এইসব কথা বলতে পারতো না।